হেই বন্ধুরা, আমাদের পৃথিবীতে ঠিক এই স্থানে একটি লাইন আছে। বলা যেতে পারে এখানে একটি পাঁচিল দাঁড়িয়ে আছে, যে পাঁচিলটিকে কোনো প্রাণী ভেদ করতে পারে না। কিন্তু এই পাঁচিলটিকে আপনি দেখতে পারবেন না, কারণ এই পাঁচিলটি সম্পূর্ণ অদৃশ্য। অর্থাৎ আমি বা আপনি ইন্দোনেশিয়ার এই দুটি দ্বীপের মাঝের লাইন বা পাঁচিলটিকে না দেখতে পারলেও এটি এই দুটি দ্বীপকে সম্পূর্ণ আলাদা করেছে পৃথিবীর মধ্যে। এবার প্রশ্ন হলো, যে লাইনটিকে দেখাই যায় না সেই অদৃশ্য লাইনটির আবিষ্কারক কি করে প্রমাণ করলো এখানে একটি লাইন আছে? দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞানীরা যে লাইনটিকে জৈব ভৌগোলিক সীমানা বলে সেই সীমানাকে কোনো প্রাণী কেন ভেদ করতে পারে না? এই সকল প্রশ্নের সঠিক উত্তর জানতে আমাদের পাড়ি দিতে হবে ইতিহাসে। প্রথমে জানতে হবে এই অদৃশ্য লাইনটি কিভাবে আবিষ্কৃত হলো, এবং এই লাইনটি তৈরি হবার ইতিহাস জানতে আমাদের পাড়ি দিতে হবে পৃথিবীর সেই ইতিহাসে যখন মানুষ এই পৃথিবীতে জন্মায়নি। 8ই জানুয়ারি 1823 সালে যুক্তরাজ্যের ওয়ালেসে একটি গরিব পরিবারে আলফ্রেড রাসেল ওয়ালেস নামক একজন শিশু জন্মগ্রহণ করে। টমাস ওয়ালেস এবং মেরি অ্যান গ্রিলেনের 9 সন্তানের মধ্যে আলফ্রেড ছিলেন সপ্তম সন্তান। আলফ্রেড রাসেলের পিতা টমাস আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেও কখনো আইনের ব্যবসা করেননি। তিনি উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছিলেন, যা থেকে আয়ও হতো, কিন্তু ব্যর্থ বিনিয়োগের কারণে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এদিকে আলফ্রেড রাসেল ওয়ালেস ছোটবেলা থেকেই পড়াশোনাতে অনেক মনোযোগী ছিলেন। তিনি হার্টফোর্ড গ্রামার স্কুলে পড়াশোনা শুরু করেন। আগেই বলেছি, টমাস ওয়ালেস উত্তরাধিকার সূত্রে কিছু জমি পেয়েছিলেন, আর সেই জমি থেকে অর্থ রোজগারের জন্য জমিগুলোতে চাষাবাদ বা গার্ডেনিং হতো। এই চাষাবাদ শেখার জন্য টমাস নিজের লাইব্রেরিতে অনেক বই রাখত। টমাসের ছেলে আলফ্রেড ওয়ালেস নিজের পড়াশোনার পাশাপাশি পিতা টমাস ওয়েলেসের লাইব্রেরি থেকে গার্ডেনিং এর অসংখ্য বই থেকে জ্ঞান অর্জন করতেন। তাই শৈশব থেকেই আলফ্রেড রাসেল ওয়ালেস প্রকৃতি এবং জীববিজ্ঞানের বিষয়গুলোকে নিজের মতো বিবেচনা করতে শিখেছিল। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে 1836 সালে মানে 16 বছর বয়সে তাকে স্কুল ছেড়ে দিতে হয়। এরপর ওয়ালেস লন্ডনে গিয়ে সাময়িকভাবে তার বড় ভাই জনের সাথে থাকা শুরু করেন। লন্ডনে থাকা অবস্থায় ওয়ালেস লন্ডন মেকানিক্স ইউনিভার্সিটিতে লেকচার শুনতেন এবং বই পড়তেন। এখানেই রেডিক্যাল রাজনৈতিক চিন্তাবিদ ও সমাজ সংস্কারক রবার্ট ওয়েন এবং টমাস পেইনের চিন্তাধারার সাথে তার পরিচয় হয়। তবে তার লন্ডনের জীবন ক্ষণস্থায়ী ছিল। 1837 সালে তিনি লন্ডন ত্যাগ করে জ্যেষ্ঠ ভাই উইলিয়ামের কাছে গিয়ে ভূমি জরিপের কাজ শেখা শুরু করেন। এই শিক্ষানবিশী কাজ তিনি 6 বছর মানে 1837 থেকে 1843 পর্যন্ত করেছেন। 1843 সালের শেষে অর্থনৈতিক মন্দার কারণে উইলিয়ামের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং 20 বছর বয়সী ওয়ালেস দাদা উইলিয়ামকে ছেড়ে লিস্টারের কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন, মানচিত্র নির্মাণ এবং ভূমি জরিপের শিক্ষক হিসাবে একটি চাকরি পান। এই সময়কালীনও তিনি লিস্টারের গণগ্রন্থাগারে অনেক সময় কাটাতেন। এক সন্ধ্যায় এই গ্রন্থাগারেই তার সাথে বিখ্যাত পতঙ্গবিদ হেনরি বেইটসের দেখা হয়েছিল। বেইটসের বয়স তখন 19 এবং এরই মধ্যে 1843 সালে তিনি জিওলজিস্ট জার্নালে গুবরে পোকা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশও করেছিলেন। তিনি ওয়ালেসের বন্ধু হন এবং তার উৎসাহেই ওয়ালেস পোকামাকড় সংগ্রহ শুরু করেন। এরপর ওয়ালেস চার্লস ডারউইন এবং উইলিয়াম হেনরি এডওয়ার্ডসের মতো বেশ কয়েকজন পর্যটক প্রকৃতিবিদের দ্বারা উৎসাহিত হয়ে নিজেই প্রকৃতিবিদ হিসাবে প্রত্যক্ষভাবে কাজ করার জন্য বিশ্ব ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নেন। তাই 1848 সালে ওয়ালেস এবং বন্ধু হেনরি বেইটস মিসচিপ নামক একটি জাহাজে চেপে বসেন। তাদের উদ্দেশ্য ছিল আমাজনের রেইন ফরেস্টের বনভূমি থেকে পোকামাকড় এবং অন্যান্য প্রাণীর নমুনা সংগ্রহ করে এনে যুক্তরাজ্যের সংগ্রাহকদের কাছে বিক্রি করা। পাশাপাশি ওয়ালেস প্রাণী জগৎ এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রাণীর প্রজাতির ট্রান্সমিউটেশনের ধারণার পক্ষে প্রমাণ সংগ্রহ করতে চেয়েছিলেন।
পরিকল্পনা মতো তারা 10 বছর দক্ষিণ আমেরিকায় থেকে প্রচুর নমুনা সংগ্রহ করেন। এর পাশাপাশি ওয়ালেস 4 বছর ধরে রিও ডি জেনেরোতে মানচিত্র তৈরির কাজও করেছেন। পাশাপাশি এর আশেপাশে থাকা বসবাসকারী মানুষ, ভাষা, সেখানকার ভূগোল, উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তিনি এই সময়কালীন অনেক প্রাণীর নমুনা সংগ্রহ করেন। 1852 সালের 12 জুলাই ওয়ালেস হেলেন নামক জাহাজে চড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করেন। ওয়ালেস ভীষণই খুশি ছিলেন নিজের খোঁজগুলি নিয়ে। তিনি জানতেন তার এই খোঁজগুলি তাকে খুব তাড়াতাড়ি পৃথিবী খ্যাত করতে চলেছে। কিন্তু তার ভবিতব্যে অন্য কিছুই ছিল, কারণ 26 দিন জাহাজে থাকার পর হঠাৎই জাহাজটির মালামালে আগুন লেগে যায়। ফলে ক্রুরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হয়। ওয়ালেসের সংগৃহীত প্রাণীদের যে নমুনাগুলো জাহাজে ছিল তার সবই তাকে হারাতে হয়। ওয়ালেসের জাহাজে ওঠার আগের কিছু সময়ে সংগ্রহীত নমুনাগুলোই মূলত জাহাজে ছিল, যা তিনি রিও ডি জেনেরো থেকে সংগ্রহ করেছিল। কিন্তু এগুলোই সম্ভবত তার সবথেকে গুরুত্বপূর্ণ নমুনা ছিল। ওয়ালেস কেবল তার ডায়েরির কিছু অংশ এবং কিছু ছবি রক্ষা করতে পেরেছিল এই দুর্ঘটনা থেকে। 10 দিন উন্মুক্ত নৌকায় সমুদ্রে ভেসে থাকার পর কিউবা থেকে লন্ডনগামী জর্ডেসন নামক একটি ব্রিগ তাকে উদ্ধার করে। অনাঙ্কিত নতুন যাত্রীদের কারণে জর্ডেসন জাহাজের মজুতকৃত খাওয়ার এবং তার সাথে অন্যান্য সুবিধাদি বেশ দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। খুব রেশন নিয়ে বেশ ঝুঁকিপূর্ণ একটি যাত্রা শেষ করে জাহাজটি অবশেষে 1852 সালের 1 অক্টোবর ইংল্যান্ডে পৌঁছায়। যুক্তরাজ্যে ফেরার পর ওয়ালেস প্রায় 18 মাস লন্ডনে থাকেন। জাহাজে আগুন লেগে তার হারিয়ে যাওয়া সম্পদের ইন্স্যুরেন্সের অর্থই তাকে এখানে থাকতে সাহায্য করেছিল। অবশ্য রিও ডি জেনেরোর মানচিত্র নির্মাণের আগে তিনি ব্রাজিল থেকে যে নমুনাগুলো ইংল্যান্ডে পাঠিয়েছিলেন তার কিছুও তিনি বিক্রি করতে সমর্থ হন। দক্ষিণ আমেরিকায় তার রোমাঞ্চকর অভিযানের প্রায় সকল রেকর্ড হারিয়ে যাওয়ার পরেও এই সময়ের মধ্যে তিনি 6টি একাডেমিক গবেষণাপত্র, যার মধ্যে একটির নাম অন দ্য মাঙ্কিস অব দ্য অ্যামাজন এবং 2টি বই প্লাম ট্রিজ অব দ্য অ্যামাজন এবং দেয়ার ইউজেস এবং ট্রাভেল অন দ্য অ্যামাজন প্রকাশ করেন। এই সময়কালীন সে কয়েকজন প্রকৃতিবিদের সাথেও সম্পর্ক স্থাপন করেন, যার মধ্যে অন্যতম প্রকৃতিবিদ ডারউইনের সাথে বন্ধুত্ব। এরপর তিনি আবারও বেরিয়ে পড়েন পৃথিবী ভ্রমণে এবং অসংখ্য অজানা প্রাণীর খোঁজে। 1854 থেকে 1862 সাল পর্যন্ত, অর্থাৎ তার 31 থেকে 39 বছরের মাঝে ওয়ালেস পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে তথা মালয় আর্কিপিলগোতে ছিলেন। বর্তমানে এই অঞ্চলটি সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। এবারও তার উদ্দেশ্য ছিল নমুনা সংগ্রহ এবং প্রাকৃতিক ইতিহাসের নিবিড় অধ্যয়ন। তিনি যখন মালয় দ্বীপপুঞ্জের চারিপাশে ভ্রমণ করছিলেন এমন সময় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং জ্বরের ঘোরেই শয্যাশায়ী অবস্থাতেই তিনি একটি প্রাণীর বৈচিত্র্যের বন্টন লক্ষ্য করেন এবং আবিষ্কার হয় একটি অদৃশ্য লাইন। এই অদৃশ্য লাইনটি লম্বায় 32 কিমি প্রসারিত বলা যেতে পারে। এই অদৃশ্য লাইন পুরো মালয় দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে এঁকে বেঁকে গেছে। এই লাইনের পশ্চিম দিকে প্রাণীর জীবন এশিয়া মহাদেশের মতোই। এই অঞ্চলে কাঠঠোকরা, গন্ডার, হাতি, বাঘ ইত্যাদির মতো প্রাণীদের দেখা যায়। কিন্তু লাইনের ওপারে গেলেই সব জিনিস হঠাৎই পরিবর্তন হয়ে যায়। আপনি এই লাইনটির পূর্ব দিকে পশ্চিম দিকের মতন প্রাণীর প্রজাতি খুঁজে পাবেন না। তার পরিবর্তে দ্বীপগুলোতে মার্সুপিয়েলস, কামাডো ড্রাগন, কাকাটুস এবং হানি ইটার্সের মতো প্রাণীর প্রজাতি দেখতে পাবেন। দেখুন, স্থলভাগের প্রাণীর কথা তাও মানা যায়, কিন্তু জলভাগের প্রাণীরাও এই লাইনের 2 দিকে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির। এবার আপনারা শুধু অবাকই নয়, আশ্চর্যও হবেন এটা জেনে এই লাইনের 2 দিকে সম্পূর্ণ ভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায়। এই পাখিগুলো এই অদৃশ্য লাইনকে ভেদ করতে পারে না। এই অদৃশ্য লাইনকে বিজ্ঞানীরা একটি জৈব ভৌগোলিক সীমানা বলে আখ্যা দিয়েছেন, আর এই নির্দিষ্ট লাইনটিকে ওয়ালেস লাইন বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই অদৃশ্য রেখাটি কিভাবে এলো? কেন এটা এত পরিমাণে প্রাণীর প্রজাতির বন্টন সৃষ্টি করে? ব্রিটিশ প্রকৃতিবিদ অ্যালফ্রেড রাসেল ওয়ালেস যখন বালি দ্বীপ থেকে লম্বকে পূর্ব দিকে যান তখন তিনি প্রথমে কিছু আকর্ষণীয় জিনিস লক্ষ্য করেন। যদিও এই দ্বীপগুলি শুধুমাত্র একটি সংকীর্ণ প্রণালী দ্বারা আলাদা ছিল, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রণালী বা লাইনটির 2 দিকের প্রাণীর জীবন ধারণের প্রক্রিয়াগুলো ধীরে ধীরে বা সূক্ষ্মভাবে পরিবর্তন হয়নি।
এই পরিবর্তন অ্যালফ্রেড রাসেল ওয়ালেসের দৃষ্টিকোণে হচ্ছিল আকস্মিক এবং স্বতন্ত্রভাবেই। ওয়ালেস লাইনটির উভয় দিকের মধ্যে প্রাণী জগতের বিস্তর পার্থক্য দেখেছিলেন। আপনাদেরকে বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি, সেটা হলো ইংল্যান্ড এবং জাপানের প্রাণীদের মধ্যেকার পার্থক্য থেকেও এখানকার প্রাণীদের মধ্যে অনেক বেশি পার্থক্য। কিন্তু এই দ্বীপগুলোর দূরত্ব মাত্র 40 থেকে 50 কিলোমিটার। কয়েকটি পাখি ওয়ালেসকে ভীষণভাবে আকর্ষণ করেছিল, যেমন কিছু কিছু প্রজাতি যা জাভা এবং বালিতে প্রচুর দেখা যেত, যেমন ইয়েলো হেডেড ওয়েভার, কপারস্মিথ বারবেট এবং জাভেন্সি থ্রি টোড উডপিকার, যা লম্বক দ্বীপে মোটেও বিদ্যমান ছিল না, যেটা কিনা ছিল খুবই অস্বাভাবিক ব্যাপার। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের পাখি বা প্রাণী দেখতে পাওয়া যায় সেগুলি কিন্তু অনেক সময় দক্ষিণবঙ্গ মানে বাংলাদেশেও দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে দুটি সামনাসামনি দ্বীপের মধ্যেই প্রাণীর বৈচিত্র্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পাওয়া যাচ্ছিল। এই আকস্মিক পরিবর্তন স্তন্যপায়ী প্রাণী এমনকি অনেক পোকা মাকড়ের মধ্যেও প্রসারিত, যেন একটি অদৃশ্য বাধা জগৎকে দুই ভাগে আলাদা করেছে। কিন্তু কেন এবং কিভাবে? ওয়ালেস যে জৈব ভৌগোলিক রেখাটি বা লাইনটির ধারণা অঙ্কন করেছিলেন সেটিকে পরবর্তী সময়ে সামান্য পরিবর্তন করা হয়েছিল, ফলে লাইনটি আরও নিখুঁত হয়। যাই হোক, ওয়ালেস এই পরিবর্তন দেখে বুঝতে পেরেছিলেন যে আরও রহস্যময় শক্তি অবশ্যই এই অঞ্চলে কাজ করছে, যার জন্য এমন জীব বন্টন দেখা যাচ্ছে। তিনি অনেক গবেষণার পর দাবি করেছিলেন যে ভূত্বকের একটি অবদান রয়েছে এই ঘটনার পেছনে। ভূতাত্ত্বিক অতীতে যা ঘটেছিল সেটাই বর্তমান জীববৈচিত্র্যের জন্য কিছুটা দায়ী। এই গবেষণা থেকেই তিনি প্রমাণ করেন পৃথিবীর ইতিহাসে মহাকাব্যিক অধ্যয়নগুলি সত্যতা উন্মোচন করার একটি উপায় হিসাবে জীব ভূগোলকেও ব্যবহার করা যায়। এই ধারণাটি আজকের দিনে বিশ্বাস করা বা গ্রহণ করা সহজ, কিন্তু তৎকালীন সময়ে মানে ওয়ালেসের সময়ে এই তথ্য বা ধারণা অন্যদের বিশ্বাস করানো ছিল খুবই কঠিন একটি ব্যাপার। এই দৃষ্টিকোণকে ব্যবহার করেই তিনি বলেছিলেন যে এই পশ্চিমের দ্বীপগুলি পূর্বে একত্রিতভাবে এশিয়ান কন্টিনেন্ট বা এশিয়া মহাদেশের ভূখণ্ডের সাথেই যুক্ত ছিল, কিন্তু এখন এই দ্বীপগুলো অগভীর সমুদ্র দ্বারা বেষ্টিত। এটি শুধুমাত্র সমুদ্র স্তরের ভূতাত্ত্বিকভাবে সাম্প্রতিক বৃদ্ধির ফলাফল। না হলে বাঘ, গন্ডার এবং ট্র্যাপিডোদের মতো বড় প্রাণীরা কিভাবে জলরাশি দ্বারা বিচ্ছিন্ন দ্বীপে এসেছে? সহজভাবে তিনি বলতে চেয়েছেন এক সময় যে সকল দ্বীপে বাঘ, গন্ডার বা ট্র্যাপিডোর মতো প্রাণীগুলো পাওয়া যায় সেই দ্বীপগুলো এশিয়া মহাদেশের সাথে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে সমুদ্র স্তরের ভূতাত্ত্বিকভাবে সাম্প্রতিক বৃদ্ধি এই দ্বীপগুলোকে এশিয়া মহাদেশ থেকে আলাদা করেছে। জাভা এবং বর্নিওর পূর্বের দ্বীপগুলো সম্পর্কে তার এই একই চিন্তাভাবনা ছিল। ওয়ালেসের মতে এই দ্বীপগুলি ছিল অস্ট্রেলিয়ান মহাদেশের অবশিষ্টাংশ, কিন্তু সমুদ্রের মধ্যেও প্রাণীদের পার্থক্যের বিষয়গুলোতে ওয়ালেস বলেন যে এই দুটি অঞ্চলের মধ্যে প্রবল স্রোত সহ গভীর জলরাশি অবশ্যই অনেক প্রজাতিকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি দিতে বাধা দিয়েছে। যখন সমুদ্রের স্তর কম ছিল তখনও অনেক প্রজাতির এই লাইন অতিক্রম করতে বাধা হয়েছে সমুদ্রের জলরাশি। সমুদ্রের গভীরতা যতই কম হোক, হাতি তো আর সমুদ্রে সাঁতার কাটতে পারে না, কিন্তু অনেক উড়ন্ত পাখি কেন এই লাইনকে মেনে চলে? এই উপলক্ষে ওয়ালেস বলেন যে খোলা সমুদ্রের এই প্রসারিত অঞ্চল অনেক প্রজাতির পাখিরাই অতিক্রম করতে সক্ষম নয়। ওয়ালেস ও তৎকালীন সময়ের অন্যান্য বিজ্ঞানীরা অনেক অজানা তথ্যগুলি আবিষ্কার করতে পারলেও একটি মূল তথ্যই তারা বুঝতে পারেনি, আর সেটা হচ্ছে টেকটনিক প্লেট। আমাদের গ্রহের পৃষ্ঠ স্থির নয়, এটি গতিশীল। এটি আলাদা আলাদা বিশেষ প্লেট দ্বারা গঠিত, যা ভূতাত্ত্বিক সময়ে বিশাল প্রসারণে নড়াচড়া করে এবং সংঘর্ষ করে। আমাদের কাছে টেকটনিক প্লেট এই কথাটি অনেক সহজ হলেও সেই সময় এটির অস্তিত্ব কেউ বিশ্বাসই করত না। 1960-এর সময়কালের পর থেকেই বিশ্বব্যাপী এই প্লেটের অস্তিত্বকে সমর্থন ও গ্রহণ করা হয়, যা কিনা ওয়ালেসের মৃত্যুর প্রায় 50 বছর পরের কথা। আমরা এখন জানি যে টেকটনিক প্লেট আমাদের গ্রহকে বিভিন্ন উপায়ে বিভিন্ন আকার দেয়, যার ফলে মহাদেশ গঠন এবং ধ্বংস দুই হয়। এছাড়াও দ্বীপের শৃঙ্খল, পর্বত শ্রেণী তৈরি ইত্যাদি ঘটে এই প্লেটের জন্যই। গবেষণা দ্বারা জানা যায় যে মালয় দ্বীপপুঞ্জ
বিশ্বের সবচেয়ে জটিল টেকটনিক অঞ্চলগুলির মধ্যে একটি। এটি একাধিক প্লেটের একটি মিটিং পয়েন্ট। এরই কারণে এই এলাকাতে অনেক আগ্নেয়গিরি এবং ঘন ঘন সিসমিক কার্যকলাপ দেখা যায়। এই স্থানটি বড় জটিল একটি স্থান। 1980 সালে বিজ্ঞানীরা কনফিডেন্সের সাথে ঘোষণা করে যে ওয়ালেস লাইনটি তৈরি হওয়ার মূল কারণ ছিল এই টেকটনিক প্লেট, এবং ওয়ালেস লাইনের দুই ধারা জৈব বৈচিত্র্যর বৈপরীত্য এর মূল কারণও হচ্ছে এই টেকটনিক প্লেট। প্রকৃতিবিদ ওয়ালেস সঠিকভাবে শনাক্ত করেছিলেন যে অনেক অতীতে এই লাইনের উভয় পাশে দুটি অবিচ্ছিন্ন ভূমিতে জনসমাজ বিদ্যমান ছিল। আজকের দিনে আমরা এসে জেনেছি যে পশ্চিমে সুন্দা এবং পূর্বে সাহুলের প্যালিও মহাদেশ ছিল। এই উভয়ই মহাদেশ হিমযুগে বিদ্যমান ছিল, যখন জল বরফের মধ্যে আটকে ছিল, যার ফলে সমুদ্রের স্তর অনেকটাই কম ছিল। ওয়ালেস কিন্তু এই তথ্য জানতেন না, কিন্তু তিনি রহস্যের অনেকটাই কাছাকাছি যেতে পেরেছিলেন। ওয়ালেসের লাইনের পূর্ব দিকে সাহুল মহাদেশে অস্ট্রেলিয়া, তাসমেনিয়া, নিউ গিনি আরও দ্বীপপুঞ্জকে ঘিরে রেখেছে, এবং এটি প্রায় 20 থেকে 25 মিলিয়ন বছর আগে সুন্দা মহাদেশীয় সেলফের কাছে ছিল। এটি দক্ষিণ আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিলিয়ন বছর ধরে অস্ট্রেলিয়ান প্লেট ধীরে ধীরে উত্তরে প্রবাহিত হওয়ার ফলাফল। টেকটনিক প্লেটের সম্প্রসারণের সাথে সাথে পাখি, সরীসৃপ এবং মার্সুপিয়ালসদের একটি স্বতন্ত্র সম্প্রদায় এখানে চলে আসে। এরপর তারা যুগ যুগ ধরে পৃথকভাবে বিকশিত হয়। এই একই সময়ে টেকটনিক প্লেট এই জটিল এলাকায় একটি নতুন দ্বীপের শৃঙ্খল তৈরি করে, বর্তমানে যে দ্বীপপুঞ্জগুলোকে ওয়ালেসিয়া বলা হয়। এই মহাসাগরীয় দ্বীপগুলি পার্শ্ববর্তী মহাদেশীয় দ্বীপগুলির থেকে পৃথক ছিল। এই বৃহত্তর ভূমি মেইনল্যান্ডের সাথে যুক্ত ছিল না, তারা পরিবেশগতভাবে ফাঁকা স্লেট ছিল, যার ফলে কিছু প্রাণী সেখানে তাদের কলোনি তৈরি করে, এবং এগুলি বেশিরভাগই অস্ট্রেলিয়ান দিক থেকে এসেছিল। ওয়ালেস লাইন পূর্ব দিক থেকে অগ্রসর হওয়া এশীয় প্রজাতির প্রাণীদের জন্য প্রতিবন্ধক হিসাবে কাজ করেছে। উদাহরণস্বরূপ কমোডো ড্রাগনকেই নিন। এটি বিশাল মিটিওর টিকটিকি যা আজ পূর্ব ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে বাস করে। এই প্রাণীর জীবাশ্ম প্রথম অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডেই পাওয়া যায়, এবং গবেষণায় জানা যায় 30 লক্ষ বছরেরও আগে এরা অস্ট্রেলিয়ার মূল অংশে বসবাস করত। কিন্তু প্লিওসিন যুগে, মানে 10 লক্ষ বছর আগের যুগে, এই প্রাণীগুলো ওয়ালেসিয়া অঞ্চলে তাদের ইন্দোনেশিয়ান দ্বীপে অর্থাৎ বর্তমান অবস্থানে পৌঁছেছিল। এছাড়া লম্বক এবং বালির মধ্যবর্তী অঞ্চলের মধ্যে শক্তিশালী স্রোত সহ গভীর জল শুধুমাত্র স্থলভাগের প্রাণীর প্রজাতিরই নয়, জলভাগের প্রাণীর প্রজাতিকেও আলাদা করে রেখেছে। আর এই ওয়ালেস লাইনই তাদের বিবর্তনীয় ইতিহাসের পার্থক্যগুলোকে ভীষণই আকর্ষণীয়ভাবে দৃশ্যমান রেখেছে আমাদের কাছে, এবং বিশেষভাবে ডারউইনের কাছে। কারণ ওয়ালেসের এই খোঁজ এবং তার সিদ্ধান্ত তিনি ডারউইনের কাছে চিঠির মাধ্যমে জানান। তিনি তার চিঠিতে প্রাণীর বিবর্তন সম্বন্ধে নিজের ধারণা লেখেন, যেখানে তিনি বলেন একটি নতুন কোনো প্রজাতি বিদ্যমান কোনো প্রজাতি থেকে বিবর্তিত হয়, মানে কোনো নতুন প্রজাতি অলরেডি এক্সিস্ট করা কোনো প্রাণীর প্রজাতি থেকেই বিবর্তন হয়ে আসে। এই তথ্য পাওয়ার ঠিক 1 বছর পর ডারউইন দ্য অরিজিন অফ স্পিসিস নামক বইতে বিবর্তনের তত্ত্ব প্রকাশ করেন, যা ওয়ালেসের দেওয়া সিদ্ধান্তকে ভিত্তি করেই তিনি লিখেছিলেন, এবং এই বই থেকেই ডারউইন জগৎ বিখ্যাত হন, আর তাকেই আমরা বিবর্তনীয় জীববিজ্ঞানের জনক বলে থাকি। কিন্তু দুঃখের গল্পটি কি জানেন? দ্য অরিজিন অফ স্পিসিস বইটিতে ওয়ালেসের কোনো রকম উল্লেখই ছিল না, আর এইভাবেই ওয়ালেস দ্বিতীয়বারের মতো হতভাগ্য হন। কিন্তু আমি জানি অদ্ভুত দাসের এই ভিডিওটির মাধ্যমে অসংখ্য বাঙালির কাছে অশিক্ষিত কিন্তু প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস চিরপরিচিত থাকবেন। অ্যাজ অলওয়েজ, স্টে হ্যাপি, স্টে কুল। Turn and face the sun. You're not on the run. Leave
It will guide you to the place you call home.